1992 বিশ্বকাপ জয়, 2011 বিশ্বকাপ সেমিফাইনালিস্ট, 2015 বিশ্বকাপ এর কোয়ার্টার ফাইনাল খেলা পাকিস্তান কি পারবে এবারে বিশ্বকাপে শিরোপা খরা কাটাতে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বেসিক্যালি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে পাকিস্তান ক্রিকেটে গত 3 বছরে যা হয়েছে, মানে ক্রিকেট ছাড়া সবকিছু এখানে এসে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন, ক্যাপ্টেন্সি বারবার চেঞ্জ হওয়া, সিলেকশন কমিটিতে চেঞ্জেস হওয়া, ম্যানেজমেন্টে চেঞ্জেস হওয়া, মানে অনেকগুলো কারণ আছে যার কারণে পাকিস্তানি ক্রিকেট 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে একটা ধারাবাহিক স্থানে নাই, মানে স্টেবল পজিশন নাই। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে পাকিস্তান ক্রিকেটের ডিক্লাইন চলতেছে এবং এটার জন্য ক্রিকেট বোর্ড যেমন দায়ী, তাদের ম্যানেজমেন্ট তেমন ভাবে দায়ী, প্লাস প্লেয়ার্সরাও দায়ী। সো 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতছে, সাউথ আফ্রিকাতে গিয়ে তারা ওয়ানডে সিরিজ জিতলো, অস্ট্রেলিয়া গিয়ে ওয়ানডে সিরিজ জিতছে, কিন্তু এই মাঝে পাকিস্তান খুব বাজে ক্রিকেট গেছে। বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজে তারা হারলো, বাংলাদেশে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজে তারা হারলো, তারপর হচ্ছে আপনার জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজে তারা হারছে। মানে পাকিস্তান, সরি জিম্বাবুয়ের সাথে পাকিস্তান ওয়ানডে খেলে বলছি, মানে পাকিস্তান ক্রিকেটে এখন একটা স্টেবল পজিশন নেই। হ্যাঁ, সার্ভে এগেনস্ট হোম সিরিজ তারা দিচ্ছে ঠিকই, শ্রীলঙ্কার এগেনস্ট হোম সিরিজ তারা দিচ্ছে ঠিকই, বাট ওইরকম স্টেবল পজিশনে পাকিস্তান ক্রিকেট এখন নাই যে তারা খুব ভালো খেলে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 31 বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজ আছে, মানে পাকিস্তান ক্রিকেট এখন ক্রিকেট পারে সব চলতেছে, এই জন্য পাকিস্তান কোন স্টেবলে নেই। বাট যেহেতু 2007 ওয়ার্ল্ড কাপ এর জন্য তারা প্ল্যানিং করতেছে এবং মাইক হ্যাসন যিনি এখন বর্তমান হেড কোচ হয়ে আছেন, তার প্ল্যান হচ্ছে আমরা আরো পুরো প্লেয়ার্স বাড়াতে চাই ফর দ্য 2027 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এবং এই কাজটা হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন কমিটি হয়তো বিষয়ে মাইক হ্যাসনের সাথে বসে আলোচনা করবে এবং তখন হয়তো আমরা স্কোয়াড আর ভালো কিছু প্লেয়ার্স দেখতে পাবো। এবার আসেন পাকিস্তানের স্ট্রেংথ উইকনেস এবং তাদের প্লেইং ইলেভেন কেমন হবে এবং তারা সার্ভে কন্ডিশনে কেমন অ্যাডাপ্ট করবে সেটা একটু কথা বলি। সো পাকিস্তানের সরি ব্যাটিং বোলিংটা নিয়ে বলবো। সো শুরুটা করি ব্যাটিং দিয়ে, তাদের ব্যাটিং স্ট্রেংথ কেমন। দেখেন পাকিস্তানের একটা সময় অনেক ম্যাচ উইনার ছিল, ইনজাম উল হক, মোহাম্মদ ইউসুফ, শাহিদ আফ্রিদি, সাইদ আনওয়ার, হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে এমন খুব কম ব্যাটস টিম আসছে, প্লেয়ার আছে যারা আসলে দলের মানে বড় করে পারফর্ম করে, যাদের মধ্যে ফাকে জামানকে আপনি অ্যাড করতে পারেন। বাবর আজম অকেশনালি ফেল করে ঠিকই, বাট মোস্ট অফ সে পারফর্ম করে। তারপর বাউন্ড রিজওয়ানকে আপনি কেন অ্যাড করেন অ্যাজ এ ব্যাটার। তারপর সাইম আইয়ুব আছে, মানে পাকিস্তানের ব্যাটিং বেসিক্যালি রিলাই করে এখন হচ্ছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সালমান ইয়াগা, সাইম আইয়ুব, এইসব প্লেয়ারের উপর। এবং এই 4 ক্রিকেটারের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে টু উইন দ্য ম্যাচ অন আ গিভেন ডে। তারা কিন্তু ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে পারে, যদি তারা ফর্মে থাকে ম্যাচের দৃশ্যপট তারা পাল্টে দিতে পারে, কিন্তু ওই একটা স্টেবিলিটি তাদের ব্যাটিং না, এটা নিয়ে একটু পরে কথা বলবো। বাট বিষয়টা যেটা যে এই 4 জন ব্যাটের উপর কিন্তু অনেক বেশি ফোকাস থাকবে লিডিং আপ টু 2027 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের। পাশে ফাকুর জামান আছে তাদের ব্যাটিং এর মেইন স্ট্রে, তারপর আপনার শারাফ খান আছে। বাট আমি যেটা মনে করি বারো আজম, মোহাম্মদ রিজওয়ানের উপর অনেক বেশি দায়িত্ব থাকবে যে সিনিয়র প্লেয়ার, এবং তারা ব্যাটিং এ ভালো পারফর্ম করে। আশা করি তারা ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করবে। এবং সালমান আলী আগা, সাইম আইবুর উপর অনেক এক্সপেকটেশন থাকবে, স্পেশালি সালমান আলী আগা যেহেতু তিনি টিমের একজন সিনিয়র ক্রিকেটার। সো পাকিস্তানের ব্যাটিং নিয়ে আসলে কমপ্লেন করার মতো কিছু নাই। এই 4 জনের পাশাপাশি আপনি আরো কিছু নতুন প্লেয়ারদেরকে এখানে অ্যাড করতে পারেন। মোহাম্মদ হারিস আছে তাদের ব্যাটিং এ, এছাড়া ইমামুল হক হয়তো আমরা দেখতে পারি ব্যাটিং এ, তাকে ফখর জামান আছে। সো পাকিস্তানের ব্যাটিং নিয়ে তেমন একটা ইস্যু নাই, বাট কনসিস্টেন্সি তারা ধরে রাখতে পারবে কিনা এটা একটা ফ্যাক্টর। এরপর আসেন তাদের বোলিং এ। এখন তাদের বোলিং এ থেকে নেতৃত্বে থাকবেন হচ্ছে শাহিন শাফি, যিনি বর্তমানে টিমের ক্যাপ্টেন। এখন শাহিন শাফির ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে সেই ইঞ্জুরি পর থেকে তার রিজার্ভটা কমে গেছে, পেসটা কমে গেছে। সো তিনি নিজেকে এভয়েড করবেন সেটা, বাট এমন কি শাহিন শাফরি সাউথ আফ্রিকার কন্ডিশনটা তার জন্য আইডিয়াল। তিনি নতুন বলে একটু একটু ভালো বোলিং করতে পারেন। সো অবশ্যই শাহিন শাফরি অনেক বেশি ক্রুশিয়াল হবেন পাকিস্তানের জন্য। ডেথ আছে, তার বোলিং অনেক বেশি এফেক্টিভ, প্লাস পাওয়ার আছে, তিনি কেমন বোলিং করেন সেটা একটা ফ্যাক্টর। তাছাড়া আপনি সেখানে শারাফ খানকে অ্যাড করতে পারেন, লেগ স্পিনার, তিনি টুকটাক রানও করতেন, বাট বোলিংটা তেমন একটা ভালো চলতেছে রিসেন্ট ডেসে, বাট সে কেমন ভাবে পারফর্ম করে সেটা কিন্তু একটা দেখার বিষয়। এছাড়া আপনার তাদের অপশন আছে সুফিয়ান মুকিম, স্পিনার, ভালো বোলিং সে করে। তারপর হাইস রফকে আমরা হয়তো দেখতে হাইস রফকে অ্যাড করে লিস্টে, ভালো পেস আছে, এক্সপ্রেস পেসে বল করতে নাসিম শাহ। ওই পাকিস্তানের বোলিং এবং ব্যাটিংটা তেমন একটা ইস্যু না, বাট অনেক গিভেন ডে তারা কেমন পারফর্ম করে সেটা আসলে একটা বিষয়। এবার আসেন তাদের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, এবার একটু না আলোচনা করি।
সো তারা প্লেইং এর হয়তো এরকম হয়, সাইমাই ওপেনিং করবেন, সাইমার সাথে ফখরুল জামান থাকবেন, 3 নম্বর হচ্ছে বাবর আজম, 4 আপনার মোহাম্মদ রিজওয়ান, 5 নম্বর হচ্ছে আপনার সালমান ইরাগা, 6 নম্বর হয়তো মোহাম্মদ নওয়াজ বা শারাফ খান থাকবেন। 6 নম্বরে মোহাম্মদ নওয়াজ হয়তো, 7 হচ্ছে শারাফ খানের পর আপনার যে পেসারটা আছে আপনার হচ্ছে শাইন আফ্রিদি, হাইসরো, নাসিম শাহ এবং হয়তো সুফিয়ান মুকিম অ্যাজ আ ফোর্থ বোলিং অপশন থাকবে, না হলে সালমান মির্জাকে হয়তো আমরা দেখতে পারি। এবার আসেন পাকিস্তানের স্ট্রেংথ নিয়ে কথা বলবো এবং হচ্ছে তার উইকনেস। শুরুটা করি স্ট্রেংথ দিয়ে। পাকিস্তানের মোস্ট স্ট্রেংথ হচ্ছে তাদের বোলিং লাইন আপ, তাদের ব্যাটিং লাইন আপ কোনোদিনই তার মোস্ট স্ট্রেংথ ছিল না, একটা সময় ছিল, এখন নেই। পাকিস্তানের যে পেসারের কথা বললাম, হারিস রম, নাসিম শাহ, হচ্ছে শাইন আফ্রিদি, এই তিনজনের উপর অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকবে এবং এই তিনজন যদি পারফর্ম করতে পারে অনেক ইভেন্টে, তাহলে পাকিস্তান হয়তো ভালো কিছু করতে পারে এবার ওয়ার্ল্ড কাপে। এই তিনজনের উপর অনেক বেশি এক্সপেকটেশন থাকবে। তারপর তাদের পাকিস্তান মিডল ওভারে টুকটাক মিডল মানে শুরু প্রথম 10 ওভারে পাওয়ার প্লেতে একটু ভালো রেকর্ড আছে তাদের ব্যাটিং রান রেট। আপনি যদি 2023 ওয়ার্ল্ড কাপ পর, পোস্ট 2020 ওয়ার্ল্ড কাপের পর যদি রেকর্ড দেখেন, মোস্ট রান রেট মানে ভালো রান রেট ব্যাট করে প্রথম 10 ওভার, সেখানে পাকিস্তান আছে। পাকিস্তান পাবলো একটু ভালো ব্যাটিং করে, ডেথ ওভার্সেও তারা টুকটাক ব্যাটিং করতে পারে। সো এটা নিয়ে এটা অনেক কিছু না। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাওয়ার আজম, মোহাম্মদ রিজওয়ান এবং বাকি যে প্লেয়ার্স আছে তারা সবাই যদি আসলে পারফর্ম করে, তাহলে পাকিস্তান যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে। বাট আমি মনে করি পাকিস্তানের বড় স্ট্রেংথটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান এবং পাওয়ার আজমের ব্যাটিং। এই দুজন যদি কোনো ক্লিক করে যায়, তারা পাকিস্তান কিন্তু একটা ভালো সুযোগ থাকে। এবার আছে তাদের উইকনেস। পাকিস্তানের বর্তমানে কোনো সর্টেড মিডল অর্ডার ব্যাটসম্যান নাই। একটা সময় মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইনজামাম এইসব প্লেয়াররা মিডল অর্ডার দায়িত্ব সামলাতো, কিন্তু বর্তমানে পাকিস্তান কোন রিলায়েবল মিডল অর্ডার ব্যাটসম্যান নাই যে দলকে বড় সিচুয়েশনে মানে বড় ম্যাচগুলোতে পারফর্ম করে দেবে, এরকম কোন মিডল অর্ডার ব্যাটসম্যান নাই। পাকিস্তান মিডল অনেক প্লেয়ারকে ট্রাই করছে, মোহাম্মদ হারিস আছে, ইফতেখার আহমেদকে আপনার ট্রাই করেছে, শারাফ খানকে ট্রাই করেছে, ফাহিম মাশরাফকে ট্রাই করেছে, ফখরুল জামানকে ট্রাই করেছে, সালমান আগাকেও ট্রাই করেছে, মোহাম্মদ রিজওয়ান বা আজম তো আছেও। সো মানে পাকিস্তানের মিডল অর্ডারটা শর্টেড নেই, এটা পাকিস্তানের জন্য এবারে বিশ্বকাপে সবচেয়ে বড় একটা দুর্বলতার কারণ হতে পারে বলে আমি পার্সোনালি মনে করি। আচ্ছা, এটা গেলো পাকিস্তানেরটা। এরপর তাদের ব্যাটিং বোলিং এর মধ্যে শাহিন শাফির ওই যে ফুল টাইম বললাম না, তার পেস ইঞ্জুরি পর থেকে তার পেসটাও পেয়েছে, এটা কিন্তু পাকিস্তানের একটু হিউজ কনসার্ন হতে পারে লিডিং টু দ্য ওয়ার্ল্ড কাপ, বিকজ শাহিন শাফির একটু টিমের ক্যাপ্টেন প্লাস তিনি দলের একটু সিনিয়র বলার। সো তার উপর প্রেশারটা অনেক বেশি থাকবে। তারপর হাইস রফ, নাসিম শাহ, এদের প্লাস এদের ইনজুরি ইস্যুস কিন্তু আগের থেকেও আছে। সো তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিভাবে হ্যান্ডেল করবে এবং এই 3 প্লেয়ার উপর ওভার রিলাই করে থাকাটা কিন্তু অলরেডি পাকিস্তানের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে ইন দ্য পাস্ট, এখনো কিন্তু হচ্ছে। সো পাকিস্তান উচিত হবে এই 3 প্লেয়ার উপর ওভার রিলাই না করে সবার অ্যাজ এ টিম পারফর্ম করা। তারপর হচ্ছে শেষের 10 ওভার গিয়ে পাকিস্তান অনেক সময় পারফর্ম করতে পারে না, মানে ব্যাটিংটাতে তার ইস্যুস আছে, স্পেশালি লাস্ট 10 ওভার গিয়ে। তো ওই জায়গাটাতেও পাকিস্তান কেমন করবে সেটা একটা বিষয়। দেখেন পাকিস্তানের পেস অ্যাটাক সার্ভিকাল কন্ডিশনে চ্যালেঞ্জ দেওয়ার মতো তাদের পেস অ্যাটাক আছে, স্পিন অ্যাটাক ওইটা একটু দুর্বল, বাট পেস অ্যাটাক তারা যথেষ্ট ভালো। এখন কথা হচ্ছে যে তারা আসলে এজ ইউনিট পারফর্ম করতে পারতেছে কিনা। এজ ইউনিট যদি তারা পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল ফাইনাল না খেলে সুপার 7 খেলার মতো যোগ্যতা রাখে। তবে এইটা তখনই সম্ভব যদি সবাই অ্যাজ এ ইউনিট, সবাই অ্যাজ এ প্লেয়ার পারফর্ম করে, তাহলে অনলি পসিবল, না হলে সম্ভব না। তো আপনাদের আসলে কি মনে হয় যে পাকিস্তান কি এবার বিশ্বকাপে 2027 ওয়ার্ল্ড কাপে সুপার 7 খেলতে পারবে, বা তাদের খেলার মানে সুপার সেমিফাইনাল বা ফাইনাল খেলার চান্সেস কতটুকু, এই বিষয়ে অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী টিম রিভিউতে। তরমুজ সবাই সুস্থ থাকবেন।